2 দিনের ব্যবধানে স্বর্ণের দাম কমল ভরিতে 30,000-এর বেশি। ব্যানারে নামের সিরিয়াল নিয়ে মারামারিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত। হজ যাত্রীদের ভিসার আবেদন নিয়ে নতুন নির্দেশনা। কর্মবিরতিতে শ্রমিক কর্মচারীরা অচল চট্টগ্রাম বন্দর। বিএনপি ক্ষমতায় গেলে সবাই বিনামূল্যে ইন্টারনেট পাবে, জানালেন মাহাদি আমিন। বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টিকে না বলতে হবে, মন্তব্য জামায়াত সেক্রেটারির। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হচ্ছেন অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। রেকর্ড দাম ওঠার পর হঠাৎই বড় পরিবর্তন হলো স্বর্ণবাজারে। টানা 2 দিনের ব্যবধানে দেশে প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে 30,384 টাকা। দেশের স্বর্ণ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি সর্বশেষ আজ শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের ভরিতে 15,762 টাকা কমিয়ে মূল্যবান ধাতুটির নতুন দাম প্রকাশ করে। এর আগে শুক্রবার সকালে 14,638 টাকা কমিয়ে স্বর্ণের দাম প্রকাশ করে বাজুস। নতুন নির্ধারিত দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নেমে এসেছে 2,55,617 টাকায়। বাজার সংশ্লিষ্টদের মতে আন্তর্জাতিক বাজারে দরপতনের প্রভাবে স্থানীয় বাজারে সোনার দাম নতুন করে সমন্বয় করা হয়েছে। আজ সকাল 10:45 থেকেই নতুন এই দাম কার্যকর হয়েছে। সোনার পাশাপাশি কমেছে রূপার দামও। 22 ক্যারেটের 1 ভরি রূপার দাম এখন 7,290 টাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যানারে নামের সিরিয়াল নিয়ে বিরোধের জেরে মারধরে স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। শুক্রবার রাতে কাঞ্চন পৌরসভার 30 কাহনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আজহার উদ্দিন কাঞ্চন পৌরসভার 9 নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি। দলীয় একটি কর্মসূচির প্রস্তুতি বৈঠকে নামার অবস্থান নিয়ে স্বেচ্ছাসেবক দল ও যুব দলের কর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। অভিযোগ উঠেছে রাজীব হোসেন তার সহযোগীরা কয়েকজন নেতাকে মারধর করেন। গুরুতর আহত আজহারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আরও 3 জন চিকিৎসাধীন। পুলিশ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে এবং এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আগামী 8 ফেব্রুয়ারি থেকে চলতি বছরের হজ যাত্রীদের ভিসার আবেদন শুরু হবে। আবেদন করা যাবে 20 মার্চ পর্যন্ত। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শফিউজ্জামান ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় 2026 সালের হজের জন্য সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধনকারী সব যাত্রীর সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী তাদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নেওয়া সম্পন্ন করে ফিটনেস সনদ নিয়ে 8 ফেব্রুয়ারি থেকে 20 মার্চের মধ্যে সৌদি নুসুক মাসার ব্যবস্থায় ভিসার জন্য আবেদন করতে হবে। এতে বলা হয় এই পরিপ্রেক্ষিতে নিবন্ধন প্রবাসী বাংলাদেশি সহ সব হজ যাত্রীকে বাংলাদেশের জন্য যে কোনো সরকারি হাসপাতাল থেকে স্বাস্থ্য পরীক্ষা এবং নির্ধারিত টিকা কেন্দ্র থেকে টিকা নিয়ে ফিটনেস সনদ গ্রহণ এবং 20 মার্চের মধ্যে ভিসার আবেদন করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এই বছর ফিটনেস সনদ ছাড়া কোনো হজ যাত্রী হজে যেতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে নিউমুরিং কন্টেইনার টার্মিনাল দুবাই ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার সকাল থেকে কর্মবিরতিতে নেমেছে বন্দর শ্রমিক কর্মচারীরা। এতে কার্যত স্থবির হয়ে পড়েছে দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় 90% পরিচালনাকারী এই সমুদ্র বন্দর। সকাল থেকে বন্দরের বিভিন্ন প্রবেশপথে পণ্য ডেলিভারি নিতে আসা শত শত ট্রাক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকলেও প্রায় সব ধরনের পণ্য খালাস কার্যক্রম বন্ধ থাকায় কোনো গাড়িকেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ফলে কন্টেইনার হ্যান্ডেলিং সহ সব অপারেশন কার্যত বন্ধ হয়ে গেছে। এর আগে গত বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রতিবাদ বা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিলে সংশ্লিষ্ট শ্রমিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। সেই সঙ্গে দলটি জনগণের ক্ষমতায়ন নিশ্চিতেও কাজ করবে। আজ রাজধানীতে আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয় শীর্ষক অনুষ্ঠানে একথা জানান তিনি। মাহাদি আমিন বলেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করলে বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। যারা মেধাবী তাদের জন্য জুৎসই সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার পরিকল্পনায় এই বিষয়গুলো রেখেছেন। ফ্রিল্যান্সারদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে পেপ্যাল আনতে এরই মধ্যে বিএনপি কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, তথ্য প্রযুক্তি খাতে বিএনপি 10 লাখ কর্মসংস্থান তৈরি করবে। তিনি বলেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, স্বাধীনতার 54 বছরে দেশ পরিচালনায় বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এই 3টি দল লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছে। এবারের নির্বাচনে এই 3 দলকে না বলতে হবে। নৌকা ধানের শীষ লাঙল দেখা শেষ, এবার জনগণ পরিবর্তন চাই। আজ সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ বাস স্ট্যান্ডে জামায়াতে ইসলামী আয়োজিত জনসমাবেশে তিনি একথা বলেন। 5 আগস্টের পর সারা দেশে পাথর দিয়ে মানুষ হত্যা, শেরপুরে লাঠিপেটা করে মানুষ হত্যার প্রসঙ্গ তুলে ধরে মিয়া গোলাম পরোয়ার বলেন, দেশে তো আওয়ামী লীগ ছিল না, তাহলে চাঁদাবাজি আর মানুষ হত্যা করেছে কারা? সেটা জনগণ দেখেছে। দুর্নীতি রুখতে, সুশাসন ও ইনসাফের বাংলাদেশ করতে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্ব দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। ভারতের মহারাষ্ট্রের রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। অজিত পাওয়ারের চাচা ও এনসিপি প্রধান শারদ পাওয়ার বলেছেন, এই সিদ্ধান্তটি ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি নিয়েছে। এই বিষয়ে পাওয়ার পরিবারের সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। এনসিপির প্রধান ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার গত বুধবার পুনের বারামতি বিমানবন্দরে উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হন। প্রবীণ এই নেতার মন্তব্য থেকে রাজনীতি ও পরিবারের মধ্যকার স্পষ্ট বিভাজন ফুটে উঠেছে। 2023 সালের জুলাই মাসে অজিত পাওয়ার তার চাচার সঙ্গ ছেড়ে নিজের আলাদা রাজনৈতিক পথ বেছে নেন। তার দল এনসিপি বিজেপির নেতৃত্বাধীন জোটে যোগ দেয়। শারদ পাওয়ার নিজেকে সাম্প্রতিক এই রাজনৈতিক তৎপরতা থেকে দূরে রেখেছেন। তিনি দাবি করেছেন, আজ শনিবার সন্ধ্যায় পরিকল্পিত শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা তিনি সংবাদ মাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছেন। দর্শক, এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।